খুবই জরাজীর্ণ অবস্থা। গুড মর্নিং বন্ধুরা। আজ 23 মার্চ, 23 মার্চ, আজ শনিবার। আজকে আমাদের ফুল ডে ট্যুর প্ল্যান আছে রস আইল্যান্ড, যেটা কিনা খুবই বেমানান লাগতো আন্দামানে এসে, কারণ আজ আমরা স্বাধীন হয়ে গেছি। সেই স্বাধীনতার পর থেকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য কিছুই হয়তো করে উঠতে পারিনি। আজও ভাবলে হয়তো আমাদের খুবই অবাক লাগে। তাই সম্প্রতি ভারত সরকার রস আইল্যান্ডটিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আইল্যান্ড হিসেবে নামাঙ্কিত করেছে। তো আজ আমরা ওখানেই যাব। তারপর আমরা ওখান থেকে নর্থ বে আইল্যান্ডে যাব। আমরা ফার্স্টে যাব রস আইল্যান্ডে, দেন নর্থ বে আইল্যান্ড। আমার মেয়ের কীর্তিকলাপটা একটু দেখুন, ঘরের অবস্থা পুরো তছনছ করে দিচ্ছে। ব্রেকফাস্ট চলে এসছে। এখন বাজছে ঠিক সকাল 9টা। এখানকার মানুষের নিয়মানুবর্তিতা দেখলে সত্যি অবাক হতে হয়। ঠিক 9টার সময় আমাদের ড্রাইভার কাম ট্যুর ম্যানেজার দাদা গাড়ি নিয়ে হাজির। আমরা দাদার গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম রাজীব গান্ধী স্পোর্টস কমপ্লেক্সের উদ্দেশ্যে। যে জেটি আছে, এইখান থেকে নির্দিষ্ট বোটে করে আমরা রওনা দেব রস আইল্যান্ড, যেটার বর্তমান নাম নেতাজি সুভাষ বোস আইল্যান্ড। আপনাদের সঙ্গে আরও একটা ইনফরমেশান শেয়ার করি। আপনারা যখন রস আইল্যান্ডে যাবেন, সেখানে কিন্তু অতি অবশ্যই এয়ারটেলের নেটওয়ার্ক এবং জিওর নেটওয়ার্ক পাবেন, কিন্তু কোনোভাবেই ভোডাফোনের কোনো নেটওয়ার্ক পাবেন না। বিএসএনএল আছে, বিএসএনএল 2G কাজ করবেন, কিন্তু ভোডাফোনের নেটওয়ার্ক খুবই উইক এবং প্রায় থাকে না বললেই চলে। আমরা যেহেতু দিগন্ত ট্রাভেলসের থ্রু দিয়ে আন্দামানের এই ট্যুরটা করছি, সেহেতু আমাদের রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে যে নির্দিষ্ট বোট আছে, যেটা আমাদেরকে নিয়ে যাবে নেতাজি সুভাষ বোস আইল্যান্ডে, সেইটার জন্য কোনো চার্জেস লাগছে না। কিন্তু নর্থ বে আইল্যান্ডে আমরা যে ওয়াটার অ্যাক্টিভিটিস করব, আমরা চুজ করেছিলাম সি ওয়াক। আমি আর আমার মিসেস করব সি ওয়াক, এবং আমার মা বেছে নিয়েছিল গ্লাস বটম বোট। আমাদের টোটাল পে করতে হয়েছে 8,000 টাকা। সি ওয়াকের জন্য দুজনে 7,000 টাকা এবং গ্লাস বটম বোটের জন্য 1,000 টাকা পে করতে হয়েছে। রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে জেটি পর্যন্ত আপনাদেরকে বেশ খানিকটা হেঁটে যেতে হবে, এবং যাওয়ার পরে আপনাদের প্রথমেই চোখে পড়বে এই রাজীব গান্ধীর স্ট্যাচু। ওই দেখুন বন্ধুরা, দূরে দেখা যাচ্ছে ফ্ল্যাগ পয়েন্ট। আমি একটু দেখানোর চেষ্টা করছি। সত্যি বন্ধুরা, জলের এই কালার দেখে সত্যি যেন মন ভরে যায়। এত নীল এবং স্বচ্ছ জল, সত্যি অভিভূত জাস্ট। তো বন্ধুরা, আমরা আপাতত উঠে পড়েছি আমাদের এই নির্দিষ্ট বোটের কিন্তু নামটা অতি অবশ্যই আমাদেরকে মনে রাখতে বলেছে, এবং লাইফ জ্যাকেট ম্যান্ডেটারি, লাইফ জ্যাকেট অতি অবশ্যই পরতে হবে।
তো দেখুন, এটা একটা বন্ধুরা জাপানিজ বাংকার। ডু অ্যান্ড ডোন্ট। এবং সব থেকে মূল আকর্ষণ এই ডিয়ারগুলো। আমাদেরকে একটা গ্র্যান্ড ওয়েলকাম দিল। ব্যাটারি চালিত গাড়িতে ওদের তিনজনকে সওয়ারি করিয়ে আমি বেরিয়ে পড়লাম নেতাজি সুভাষ বোস আইল্যান্ড এক্সপ্লোর করার জন্য। এই ব্যাটারি চালিত গাড়ির প্রতি জনের ভাড়া 80 টাকা। আন্দামানের সাধারণ জনসাধারণ বলুন কিংবা এখানকার ঘুরতে আসা পর্যটকদের কথাই বলুন, সবার কাছেই প্রিয় এই রস আইল্যান্ড। স্যার ড্যানিয়েল রসের নাম অনুসারে এই দ্বীপের নামকরণ করা হয়েছিল রস আইল্যান্ড। তিনি ছিলেন ব্রিটিশ জরিপ কর্মী। পোর্ট ব্লেয়ার বন্দরকে পাহারা দেওয়ার কাজে তিনি এই দ্বীপকে চিহ্নিত করেছিলেন। ব্রিটিশ শাসনে এই দ্বীপই ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের হেডকোয়ার্টার। এর পরিধি ছিল প্রায় 1.5 কিলোমিটারের মতন। এই দ্বীপ তখন ঘন বন জঙ্গলে ঢাকা। জঙ্গল কেটে দ্বীপকে বাসযোগ্য করার পরিশ্রমসাধ্য কাজ করতে হয়েছিল তখনকার বন্দীদের। তখন ব্রিটিশ সাহেবরা ছিলেন জাহাজে, তারা ডাঙায় পা পর্যন্ত রাখেননি। শাসনের কেন্দ্রবিন্দুকে মনের মতো করে এই রস আইল্যান্ডকে সাজিয়েছিল ব্রিটিশরা। কি ছিল না সেখানে! বিলাসবহুল বাংলো, বড় গির্জা, প্রিন্টিং প্রেস, পোস্ট অফিস, সুইমিং পুল, ডান্স বার, পাওয়ার হাউস, বেকারি থেকে শুরু করে সমাধিস্থান। জীবনযাপনের সব প্রয়োজনকে এখানে বন্দীদের দিয়ে তৈরি করেছিলেন ব্রিটিশ শাসকরা। তখনকার রস আইল্যান্ড যেন এই যুগের এক বিলাসবহুল 5 তারা হোটেল। রস আইল্যান্ডের বাসিন্দা বলতে এখন শুধু একপাল হরিণ ও ময়ূর। এখন দ্বীপের সবুজকে আশ্রয় করে অতীত কারাগারে বসবাস করছে এই হরিণ আর ময়ূরের দল। অতীতের প্রাণস্পন্দনের সব চিহ্নকে নিয়ে আজও প্রাণহীন হয়ে পড়ে আছে এই দ্বীপ। শোনা যায় অতীতের বন্দীদের আত্মা এখনও নাকি ঘুরে বেড়ায় পরিত্যক্ত জনপদের আনাচে কানাচে। আন্দামানের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। 1941 সালের বিধ্বংসী ভূমিকম্প হয় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হয়নি পোর্ট ব্লেয়ার বা রস আইল্যান্ডের ব্রিটিশ উপনিবেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে নেয় জাপানিরা। 1942 সাল থেকে 1945 সাল পর্যন্ত এই দ্বীপ ছিল জাপানিদের অধীনে। ঠিক সেই সময় 1943 সালের 30শে ডিসেম্বর এই রস আইল্যান্ডের মাটিতে পা রেখেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেখানে 1 দিন ও 1 রাতও ছিলেন তিনি। 1943 সালের 30শে ডিসেম্বর পরাধীন ভারতে পোর্ট ব্লেয়ারের, যেটা এই মুহূর্তে সাউথ পয়েন্ট, ভারতবর্ষের সর্বপ্রথম তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন, বর্তমানে যেটা তেরঙ্গা পয়েন্ট নামে বিখ্যাত হয়ে আছে। বর্তমান সময়ে আন্দামানে যেহেতু বাঙালি জনসংখ্যা বেশি, সেই সমস্ত বাঙালিদের কথা ভেবে 2019 সালে বর্তমান ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই দ্বীপের নতুন নামকরণ করেন নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ নামে। এবং 1943 সালের 30শে ডিসেম্বর যেখানে ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক সেইখানেই নতুন করে পতাকা উত্তোলন করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, একটা মজার কথা বলি, এখানে বেশ কিছু গাছে লেখা আছে বিওয়্যার অফ ফলিং কোকোনাটস। তো অতি অবশ্যই বন্ধুরা যখন এখানে বেড়াতে আসবেন অবশ্যই ওপরের দিকে তাকিয়ে একটু হাঁটাচলা করবেন। এই দেখতে পেলেন বন্ধুরা, একটা ময়ূর চলে গেল।
NSBC পন্ড ডান দিকে চলে যাচ্ছে, চার্চ। খুবই জরাজীর্ণ অবস্থা। হেঁটে চলে এসেছি আপাতত নেতাজি সুভাষ বোস আইল্যান্ডের যে ওয়াচ টাওয়ার আছে ব্রিটিশ আমলের, সেই ওয়াচ টাওয়ারের দিকে যাচ্ছে। ওই দূরে দেখুন বন্ধুরা, দুখানা জাহাজ দেখা যাচ্ছে। তো বন্ধুরা, রস আইল্যান্ড দেখে আমরা নির্দিষ্ট যে বোট ছিল, যে বোটে করে আমরা এই রস আইল্যান্ডে এসেছিলাম, সেই বোটে করেই আমরা আবার রওনা দিলাম নর্থ বে আইল্যান্ডের উদ্দেশ্যে। তো বন্ধুরা, চলে এসেছি নর্থ বে আইল্যান্ডে। এখানে এসেই আমাদের প্রথমেই চোখে পড়ল যারা স্কুবা করবেন তাদের সেই সমস্ত সরঞ্জাম এবং বেশ কিছু অক্সিজেন সিলিন্ডার। আমাদের যেহেতু সি ওয়াক অ্যাক্টিভিটিসের মধ্যে আছে, আমরা এখানে যে চেঞ্জিং রুম আছে, এই চেঞ্জিং রুমে আমরা আমাদের জামা কাপড় চেঞ্জ করে, এই যে লকার রুম দেখছেন, এই লকার রুমে আমরা আমাদের ব্যাগপত্র এগুলো 100 টাকার বিনিময়ে এই লকার রুম ভাড়া পাওয়া যায়, এইখানে রেখে আমরা বেরিয়ে পড়লাম সি ওয়াকের উদ্দেশ্যে। যদি আপনারা জামা কাপড় সঙ্গে না এনে থাকেন তো এখানে 2-3টে দোকান আছে, সেই দোকানে থেকে আপনারা জামা কাপড় কিনেও নিতে পারেন। তো চলুন বন্ধুরা, সি ওয়াকের ওখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। একটা কথা আপনাদের এখানে জানিয়ে রাখি, উচ্চ রক্তচাপজনিত যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই সি ওয়াক না করাই ভালো, কিন্তু তাই বলে এমনটা ভাবার কোনো কারণ নেই। সি ওয়াক করবার জন্য সাঁতার জানবার কোনো প্রয়োজন পড়ে না। প্রথমটায় হয়তো আপনাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু তারপরে এটা নর্মাল হয়ে যাবে। সেরকমভাবে কোনো শারীরিক সমস্যা হবে না। আপনাদের কানের মধ্যে কোনো জল ঢুকবে না, ইভেন নাকের মধ্যেও কোনো জল ঢুকবে না। এবং ওনারা আমাদেরকে এইটা পরিষ্কার জানিয়ে দিলেন যে যদি আপনি এখান থেকে না করতে পারেন, সেক্ষেত্রে যে 3500 টাকা নেওয়া হয়েছে সেখান থেকে 1000 টাকার একটা টোকেন মানি কেটে বাকি আপনাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। জীবনে ডিসকভারি বলুন বা ন্যাশনাল জিওগ্রাফিক বলুন, এই দুটো চ্যানেলের মাধ্যমে সমুদ্রের তলদেশ বহুবার প্রত্যক্ষ করেছি, কিন্তু নিজে কোনোদিন সেই সৌভাগ্যের অধিকারী হব সেটা হয়তো কোনোদিনই ভেবে উঠতে পারিনি। তো এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে শরীরে যে কী রকম শিহরণ হচ্ছিল সেটা আপনাদের সঙ্গে বলে বোঝাতে পারবো না। সেটা সত্যি আমার পক্ষে এই মুহূর্তে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তো আপনাদের সামনে তুলে ধরলাম সি ওয়াকের সেই মুহূর্তগুলো।
বন্ধুরা নর্থ বে আইল্যান্ড থেকে সরাসরি বোটে করে আবার ফেরত চলে এলাম রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্সে। সকালে আপনাদেরকে দেখানো হয়নি, এখানে যে সমস্ত বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিসের যে হোর্ডিংগুলো টাঙানো আছে, সেই সমস্ত হোর্ডিংয়ে বেশ কিছু নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। রাত্রিবেলা হোটেলেই ডিনার সারলাম। ডিনারে ছিল রুটি, ডাল, 2 রকম সবজি, চিকেন, স্যালাড। তো বন্ধুরা, আপনাদের এই রস আইল্যান্ড এবং নর্থ বে আইল্যান্ডের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অতি অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এবং আপনাদের যদি এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে পাশে থাকুন। শুভরাত্রি। দেখা হচ্ছে আন্দামানের 3য় পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি।